প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি, বললেন বিক্রম মিস্ত্রি। লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা। ইউসিবি থেকে 2000 কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামান ঘনিষ্ঠরা। অর্ধশত বিচারক কর্মকর্তার সম্পদের বিষয়ে উঠা অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট। দুদক ও বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল, বললেন আসিফ নজরুল। আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপি 3 সংগঠন। রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পেলেন বাশার আল আসাদ। বেগম রোকেয়া পদক পেলেন 4 বিশিষ্ট নারী। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে 28.24% শিক্ষার্থী বেকার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশের শিক্ষার্থীদের ইউরোপীয় ভিসা প্রাপ্তিতে সমস্যা নিয়ে ভারত থেকে ভিসা সেন্টার দিল্লি সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী দেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষা জীবন অনিশ্চিত। সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান, যেখানে 19 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নেতৃত্ব দেন মাইকেল মিলার। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়, যার কেন্দ্রে থাকবে জনগণের কল্যাণ। মিস্ত্রি বলেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখতে চায় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত উদ্বেগ জানিয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক আওয়ামী লীগ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং এক সাবেক মন্ত্রী পরিষদ সচিব উপস্থিত ছিলেন। রবিবার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন সাবেক মৎস্যমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাদের। ইউসিবি থেকে 2000 কোটি টাকা ঋণ নিয়ম বহির্ভূতভাবে নিয়েছে জেনেক্স ইউনিফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের 4 প্রতিষ্ঠান। 2018 থেকে 2024 সালের মধ্যে এই অনিয়ম ঘটে, যেখানে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদের স্ত্রী রুকমিলা জামান। ঋণটি ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদ অনুমোদন করে। সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক, যার মূল্য 3824 কোটি টাকা। ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন এবং এসব অনিয়ম তদন্তের আহ্বান জানিয়েছেন। ঋণটি খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে। অধস্তন আদালতে প্রায় অর্ধশত বিচারক ও কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। গত 14 অক্টোবর একটি জাতীয় দৈনিকে অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক কর্মকর্তার শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিমুল এহসান জুবায়ের দায়ের করেছেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। আগামীকাল রিটের শুনানি হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুরো পরিবার চোর ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ওই চোরের মুখের সামনে কেউ কথা বলতে পারত না।
দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। এখন কোনো হস্তক্ষেপ নেই। সোমবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় আসিফ নজরুল এসব কথা বলেন। বাংলাদেশের দূতাবাসে হামলা ও পতাকা অবমাননা, ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং তথ্য সন্ত্রাসের প্রতিবাদে লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, দেশের ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবীদের এই লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রাশিয়া তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে এই রিপোর্টে বলা হয়, বাশার আল আসাদ বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। ২০০০ সালে তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর তিনি ক্ষমতায় আসেন। শুরুতে কিছু সংস্কারের চেষ্টা করলেও পরবর্তীতে তিনি কর্তৃত্ববাদী শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য বেগম রোকেয়া পদক পেয়েছেন ৪ জন বিশিষ্ট নারী। সোমবার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার ২৮.২৪%। নারীদের মধ্যে বেকারত্বের হার বেশি এবং গ্রামের শিক্ষার্থীদের মধ্যে এটি তুলনামূলকভাবে বেশি। এছাড়া চাকরিতে যুক্ত বেশিরভাগ শিক্ষার্থী স্বল্প আয়ের চাকরিতে কর্মরত। সোমবার ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বিআইডিএস-এর রিসার্চ পরিচালক এস.এম. জুলফিকার আলী কলেজ গ্র্যাজুয়েটদের বেকারত্ব নিয়ে এই গবেষণা উপস্থাপন করেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.